আসসালামু আলাইকুম। তো শুরু হয়ে গেল আমাদের আজকের মেগা ক্লাস ইলেকট্রিক্যাল সার্কিটস 2 এবং সেই সাথে তোমাদের সাথে আছি আমি বরাবরের মতোই সাবির ভাইয়া। আচ্ছা, আমি একটু দেখবো যে তোমরা আমার কথাগুলো কি ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এখন এবং ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। তোমরা আমাকে একটু জানাবে যে আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, পলাশ বলছো ভাই সব ঠিক আছে। আচ্ছা, পলাশ বলছো ভাই সব। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, তোমরা জয়েন হতে থাকো। আর আজকে হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটস 2 এর মেগা ক্লাস পার্ট তৃতীয়, অর্থাৎ এর আগে আমরা দুইটা পার্টের ক্লাস নিয়েছিলাম। আজকে তৃতীয় পার্টের ক্লাস নিব ইনশাল্লাহ, এবং তোমাদের উপস্থিতির ওপর নির্ভর করে আমাদের আজকের মেগা ক্লাসটি যথারীতি চলমান থাকবে। তোমরা সকলে জয়েন করো এবং তোমরা যত তাড়াতাড়ি জয়েন করবা এবং যতজন থাকবা আর কি, তোমাদের এখানে যদি তোমরা বেশি পরিমাণে থাকো আমার ক্লাসে, তো যত বেশি পরিমাণে থাকবা আমি ক্লাসটা তত বেশি করে তোমাদের শেখানোর ট্রাই করব, অর্থাৎ একটার পর একটা কোশ্চেন আমরা সলভ করব। ওকে, তোমরা যদি তোমাদের সম্ভব হয় তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডসদের এখানে মেনশন করতে পারো। ঠিক এই মুহূর্তে প্রায় 30 জনের মতো দেখছো। তো আমি চাচ্ছি যে তোমরা অন্তত পক্ষে 50 জন লাইভে থাকো। এবং আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কে কোন পলিটেকনিক থেকে আমার ক্লাসটা দেখছো। আহ, এবং তোমাদের সেমিস্টার ফাইনালের প্রস্তুতি কিরকম, তোমাদের কোন কোন চ্যাপ্টারের উপর বেশি করে ক্লাস প্রয়োজন, এই বিষয়গুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো দেখি। এস এম মনোয়ার, টি এম এস এস ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড আইসিটি। আচ্ছা, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট দীপ্ত রয়, শুভ ডিপিআই সম্ভবত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, আকাশ কুমার যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, ওয়াফিউল হক ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আমি আবারও বলি, তোমরা যত বেশি জন আজকের লাইভে থাকবে আমি ক্লাসটা তত বেশিক্ষণ কন্টিনিউ রাখবো এবং তত বেশি করেই আমি তোমাদের কোশ্চেনগুলো সলভ করাই দিব। ওকে, তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ড সার্কেলদের এখানে মেনশন করতে পারো। জাহিদ হাসান বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, হাসিবুল্লাহ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, আলিম সোহাগ গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। আচ্ছা, ঠিক আছে। তোমরা সমগ্র বাংলাদেশের অনেকেই অনেকেই তোমরা আমাদের লাইভে জয়েন আছো, অনেক পলিটেকনিক থেকে জয়েন আছো। ওকে, থ্যাংক ইউ, তোমাদের সকলকে ধন্যবাদ।
তো ইতিমধ্যে প্রায় 40 জনের মতো হয়ে গেছে। তো আমরা আর কথা না বাড়াই, আমরা ক্লাস শুরু করব। তো দীপ্ত রয়, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আছি, ধন্যবাদ তোমাকে। আহ, আলী হোসাইন, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট। ওকে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, তো শুরুতেই তোমাদের আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি চাই যে তোমরা এখন থেকে শুরু করে আমার ক্লাসটা একদম মনোযোগের সহিত লাইভে থেকে করো। ওকে, তার জন্য আমি চাচ্ছি তোমাদের একটা শপথ গ্রহণ করাতে। তোমরা কি সবাই শপথ গ্রহণ করবা? তোমরা কি ধৈর্যের সাথে মনোযোগের সাথে আজকের লাইভে থাকবা? হ্যাঁ, যদি শপথ গ্রহণ করতে চাও আমার সাথে তাহলে বলো, কমেন্ট করে বলতে পারো যে ভাইয়া আপনার সাথে আমরা শপথ গ্রহণ করব, বলো। অনেকেই দেখা যায় তোমরা ক্লাসে শুরুর দিকে থাকো, বেশ খুব মনোযোগের সাথে থাকো, কিন্তু হঠাৎ করে দেখি তোমরা নাই, উধাও হয়ে যাও। আবার নতুন কিছু ছেলে পেলে আসে, ওরা থাকে, আবার কিছুক্ষণ পর দেখি নাই। ঠিক আছে, তো তোমরা যদি চাও আমি তোমাদের একটা ভিনদেশী ভাষায় ভিনদেশী শব্দে একটা তোমাদের শপথ গ্রহণ করাই দিই। হ্যাঁ, ঠিক আছে। আকাশ কুমার ভাই একটু দ্রুত করাবেন? হ্যাঁ অবশ্যই, ক্লাস শুরু হয়ে গেলে দ্রুত করাই দিব। সেলিম রেজা ভাইয়া, আপনার অলরাউন্ডার কোর্স ফি কত টাকা? আহ, আমাদের বর্তমান চতুর্থ সেমিস্টারের যেই কোর্সটার ভর্তি এখন চলমান রয়েছে, এই চতুর্থ সেমিস্টারের কোর্স ফি 1299 টাকা। এবং এখানে তুমি যদি এই মুহূর্তে ভর্তি হও তাহলে তোমরা আমাদের তৃতীয় সেমিস্টারের সকল ক্লাস, যেই মেগা ক্লাসগুলো আমরা নিব, প্রতিটা পার্টের ক্লাস তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তোমাদের আমি একটা শপথ গ্রহণ করাচ্ছি একটা ভিনদেশী ভাষায়। হ্যাঁ, ওকে, দেখো, আহ, একটু খেয়াল করবা। হ্যাঁ, দেখো, সবাই আমার সাথে প্রস্তুতি নাও এবং আমি যা বলছি তোমরা আমার সাথে তাই তাই বলবা। হ্যাঁ, ঠিক আছে, ওকে, তাহলে শপথ শুরু করি আমরা। হ্যাঁ, ঠিক আছে, শপথটা হলো: নিমডা দোজরাস টেলমি হারতাবুস মেগা ক্লাস রোহিণী জুকু লোহাকুয়ে ইলেকট্রিক্যাল সার্কিস্টু। এর অর্থ হলো তোমরা এখন থেকে শুরু করে আমার সাথে ঠিক এই লাইভ ক্লাস শেষ হওয়া পর্যন্ত থাকবে। ওকে, তাহলে এই কথা থাকলো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, দেখো আমরা শুরু করি। হ্যাঁ, প্রিন্স লায়লা, স্যার আমি লায়লা ফ্রম গুলিস্তান, আমিও আছি আপনাদের সাথে, শিখতে এসেছি মামুনকে নিয়ে। এই কি রে তোরা! ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই, তোমরা সবাই শেখো মামুন লায়লা, সমস্যা নাই। দেখো, তো আমরা শুরুতে আমাদের চলে আসি। আমরা কত অধ্যায় নিয়ে আজকে শুরু করব? ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করব এবং এখানে ষষ্ঠ অধ্যায়ে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসার মতো। হ্যাঁ, এই কোশ্চেনটাকে কোনোভাবেই তোমরা স্কিপ করবে না, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করি। হ্যাঁ, প্রশ্নটা আমি লিখে নিচ্ছি। প্রশ্ন: প্রশ্নটি হচ্ছে প্যারালাল রেজোন্যান্স সার্কিটের
প্যারালাল রেজোন্যান্স সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সমীকরণ প্রতিপাদন করো বা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সমীকরণ গাণিতিকভাবে প্রমাণ করো। প্যারালাল রেজোন্যান্স সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এর সমীকরণ অর্থাৎ ইকুয়েশন গাণিতিকভাবে প্রমাণ করো। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করছি। হ্যাঁ, এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। প্যারালাল রেজোন্যান্স সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সমীকরণ গাণিতিকভাবে প্রমাণ করো। কোশ্চেনটা এভাবে না বলেও আরো অন্যরকম ভাবে বলতে পারতো। কি রকম ভাবে বলতে পারতো দেখো, আরএল এবং আরসি শাখা বিশিষ্ট প্যারালাল সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সমীকরণ প্রতিপাদন করো। এভাবেও কিন্তু বলতে পারে। ঠিক আছে, মনে রাখবা যে আরএল এবং আরসি শাখা বিশিষ্ট প্যারালাল রেজোন্যান্স সার্কিট হতে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এর সমীকরণ প্রতিপাদন করো বা গাণিতিকভাবে প্রমাণ করো। ওকে, মনে রাখবা। ঠিক আছে, আমরা শুরু করি। ওকে, দেখো, তাহলে এইটা করতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে আসলে আমরা এখানে যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির কথা বলছি, আমরা এখানে কিসের কথা বলছি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির কথা বলছি। তাহলে এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা কি, এই বিষয়টা আগে আমাদের জানতে হবে, তাই না? যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা কি আসলে, তাই না? দেখো, বা হচ্ছে রেজোন্যান্সটা আসলে কি, এটা একটু দেখো, বোঝার ট্রাই করো। দেখো, বা আমি যদি বলি যে এখানে প্যারালাল রেজোন্যান্সটা আসলে কি, যদি একটা ইন্ডাকটিভ শাখা এবং একটি ক্যাপাসিটিভ শাখা, এটা একটিও হতে পারে, একের অধিক হতে পারে, ঠিক আছে, দুই বা ততোধিকও হতে পারে। ঠিক আছে, এভাবে বলতে পারি যে দুই বা ততোধিক ইন্ডাকটিভ শাখা এবং ক্যাপাসিটিভ শাখা, দুই বা ততোধিক ইন্ডাকটিভ শাখা এবং ক্যাপাসিটিভ শাখার একটি প্যারালাল সার্কিটের কারেন্ট সমূহের যে উলম্ব উপাংশ থাকবে, সেই উলম্ব উপাংশের বীজগাণিতিক যোগফল যদি শূন্য হয়, তাহলে মনে রাখবো যে সেটি হচ্ছে আমাদের কি সার্কিট? একটা রেজোন্যান্স প্যারালাল সার্কিট। তাহলে যেটা বললাম, দুই বা ততোধিক ইন্ডাকটিভ শাখা এবং দুই বা ততোধিক ক্যাপাসিটিভ শাখা যদি প্যারালালে সংযুক্ত অবস্থায় থেকে তাদের শাখা কারেন্ট সমূহের উলম্ব উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য হয়, তবে তাকে প্যারালাল রেজোন্যান্স সার্কিট বলে। তো এই প্যারালাল রেজোন্যান্স সার্কিট থেকে আমরা একটা ফ্রিকোয়েন্সির সমীকরণ নির্ণয় করব। সো দ্যাটস ওয়াই আমরা সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে, আমরা একটা সার্কিট অঙ্কন করে নিব। কি অঙ্কন করব? একটা সার্কিট। তো খেয়াল করো যে আমরা হচ্ছে এখানে সমাধানে আসতেছি। সমাধান, শুরুতে একটা সার্কিট অঙ্কন করব। সার্কিটটা হচ্ছে একটা প্যারালাল আরএল এবং আরসি বিশিষ্ট প্যারালাল সার্কিট। এই যে আমি আর দিলাম, খেয়াল করো, এই যে আমি দিলাম এল, আর এল, এই যে এবার খেয়াল করো, এই যে আর সি, তাই না?
খেয়াল করো একটু, সার্কিটটার দিকে তাকাও। এইটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স, রাইট? তো এই ভোল্টেজ সোর্সের সাথে সংযুক্ত দুইটা প্যারালাল শাখা আছে। প্যারালাল শাখা দুইটা হচ্ছে একটা ইন্ডাকটিভ লোডের শাখা বা একটা ইন্ডাকটিভ শাখা, এবং অন্যটি হচ্ছে ক্যাপাসিটিভ শাখা। ইন্ডাকটিভ শাখার মধ্যে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের থাকবে কি আর এল, ঠিক আছে? এটাকে আমরা কি ধরলাম? এটাকে আমরা ধরলাম আর এল। এটা হচ্ছে আর, সরি আর না, এটা হচ্ছে এক্স এল। বলতো এক্সেল কি? আমি গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম। এর আগের যে পার্ট 1 মেরা ক্লাস 3 ছিল সেখানে আলোচনা করেছিলাম যে এক্সেলটা কি। এক্সেলটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ওকে, এটা যেহেতু কি শাখা? ইন্ডাকটিভ শাখা, যার কারণে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এখানে হচ্ছে ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ওকে, এবং এখানে আসো, এটা হচ্ছে আমাদের আর সি, এটা হচ্ছে আমাদের কি দেয় বলতো? এক্স সি, তাই না? এক্সি কেন হলো? কারণ এটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, দ্যাটস ওয়াই এটা কি হয়েছে? ইন্ডাকটিভ, সরি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হয়েছে, যেটাকে আমরা এক্সি দ্বারা প্রকাশ করেছি। আর আর এর এখানে সি বসছে কেন? কারণ এটা কি শাখা? এটা হচ্ছে ক্যাপাসিটিভ শাখা, যার এখানে সি চলে আসছে। ওকে, এবার খেয়াল করো যে এই যে শাখাটা, এই শাখায় যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা হচ্ছে কি কারেন্ট? আইএল কারেন্ট, তাই না? ইন্ডাকটিভ লোডের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে সেটা তো ইন্ডাকটিভ কারেন্টই হবে, তাই না? এবার খেয়াল করো, এই কারেন্ট যেটা, সেটা হবে কি কারেন্ট? এটা হচ্ছে আমার আইসি কারেন্ট, তাই না? এইটা হচ্ছে মেইনলি আমাদের এখানে একটা রেজোন্যান্স প্যারালাল সার্কিট। ওকে, রেজোন্যান্স প্যারালাল সার্কিট। তোমরা কি সার্কিটটা বুঝতে পারছো? আচ্ছা, তো এই রেজোন্যান্স প্যারালাল সার্কিটের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আসলে প্রয়োজন যেটা, সেটি হচ্ছে এই যে কারেন্ট আছে আইএল, এই যে কারেন্ট আছে আইসি, এই আইএল এবং আইসি কারেন্ট, এক কথা আমি যদি বলি, তোমরা কি আসলে অ্যাডমিটেন্স নাম শুনেছিলা? অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স দেখো তো, এটা শুনেছো কখনো? আমি একটু বেসিক শিখাই, তারপর আমি কোশ্চেনে চলে আসি, মানে অ্যান্সার করতে আসি। হ্যাঁ, দেখো তো এটা শিখছো কিনা। আমরা ইম্পিডেন্স শিখেছিলাম, তাই না? ইম্পিডেন্সকে জেড দ্বারা প্রকাশ করা হয়, এটা জেনেছিলাম। ইম্পিডেন্সটা হচ্ছে কি? একটা এসি সার্কিটের সম্মিলিত বাধা বা মোট বাধাটাকে বোঝাচ্ছে। এবং যদি অ্যাডমিটেন্সের কথা বলি, অ্যাডমিটেন্সটা হচ্ছে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ওয়াই দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া ইম্পিডেন্স তো বুঝলাম যে একটা এসি সার্কিটের মোট বাধাটাকে বোঝাচ্ছে, আবার অ্যাডমিটেন্সটা কি? অ্যাডমিটেন্সটা হচ্ছে, দেখো আমার যে ইম্পিডেন্স আছে, সহজ ভাষায় যদি একটু বলি তোমাদের, আমার যে ইম্পিডেন্স আছে সেই ইম্পিডেন্সের উল্টো, এই ইম্পিডেন্সের কি উল্টোটা কি? অ্যাডমিটেন্স। খেয়াল রাখো, এই ইম্পিডেন্সের উল্টোই হচ্ছে কি? অ্যাডমিটেন্স ওয়াই। তার মানে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু 1/z, এটা বলতে পারি না? খেয়াল রাখো যে আমরা এখানে অ্যাডমিটেন্স বলতে বোঝাচ্ছি ইম্পিডেন্সের বিপরীত, আর এখানে যে ইম্পিডেন্সের যে বিপরীত হয়ে গেল, একটু মাথায় রাখবা যে ইম্পিডেন্স মানে হচ্ছে বাধা, মোট বাধা, সম্মিলিত বাধা। তো বাধার বিপরীত কি হবে? বাধার বিপরীত, বাধার বিপরীতটাই তো হচ্ছে এবার আমাদের অ্যাডমিটেন্স, তাই না? তো বাধার বিপরীতটা হচ্ছে কারেন্টের প্রবাহ, মানে বাধাহীন ভাবে কারেন্ট প্রবাহ। মানে দেখো, খেয়াল রাখো, এখানে আমাদের কারেন্টের প্রবাহটা হচ্ছে আমাদের মেইনলি এখানে অ্যাডমিটেন্স, সেটা হচ্ছে ইম্পিডেন্সের বিপরীত। তাহলে ইম্পিডেন্সের বিপরীত কি হবে? ইম্পিডেন্স যেহেতু একটা কারেন্ট প্রবাহ দেওয়ার জন্য একটা বাধা, তাই না ইম্পিডেন্স, তাহলে ইম্পিডেন্সটা যদি না থাকে বা ইম্পিডেন্সের যদি একটা উল্টানুপাতিক আমরা কেউ কিছু বসাতে চাই, ইম্পিডেন্সের উল্টা যদি কিছু বসাতে চাই, তাহলে কি বসবে? সেটা অ্যাডমিটেন্স বসবে, ওয়াই। ওকে, আচ্ছা, তো আমরা বলতে পারি যে অ্যাডমিটেন্স ইকুয়াল 1/z, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে জেডটা আসলে কি? এখানে জেডটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স, তাই না? এবং জেড এর যে ফর্মুলা, যে সূত্র রেক্টেঙ্গুলার ফর্মে, সেটা আমরা এর আগে জেনে এসেছিলাম। ওকে, এবার আসো যে এই যে অ্যাডমিটেন্স, এই অ্যাডমিটেন্সের একটা আলাদা ফর্মুলা আছে, লাইক অ্যান ইম্পিডেন্স। ইম্পিডেন্সের মতোই অ্যাডমিটেন্সেরও একটা আলাদা ফর্মুলা রয়েছে, যেই ফর্মুলাটা হচ্ছে, দেখো কি, জি
মাইনাস জে বি, জি মাইনাস জে বি। একটা এসি সার্কিটের প্রতি একক ভোল্টের কারেন্টকে বলে কি জানো? অ্যাডমিটেন্স, যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করেছি। এই অ্যাডমিটেন্সের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, মানে এই কারেন্টের দুইটা উপাংশ আছে, একটা আনুভূমিক আর একটা উলম্ব। তো এই আনুভূমিক উপাংশটা হচ্ছে আমার জি, মনে রাখবা। তারপর হচ্ছে এই বি হচ্ছে, দেখো কি, এটা হচ্ছে উলম্ব উপাংশ, ঠিক আছে? এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশটাকে আমরা এখানে জিতে কন্ডাক্টেন্স বলতে বুঝি, কন্ডাক্টেন্স বলতে বুঝি। জিতে কি বুঝি? কন্ডাক্টেন্স। আর বিতে কি বুঝি? সাসেপ্টেন্স। ওকে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ আর এটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ, মনে রাখবা খুব ভালোভাবে। এই এতটুকু যদি কনসেপ্ট বুঝো যে আসলে অ্যাডমিটেন্স সমান কি, অ্যাডমিটেন্স সমান হচ্ছে y ইজ ইকুয়াল টু জি মাইনাস জে বি, আর জি হচ্ছে আনুভূমিক উপাংশ আর বি হচ্ছে উলম্ব উপাংশ। কিসের আনুভূমিক উপাংশ, কিসের উলম্ব উপাংশ? অ্যাডমিটেন্সের। অ্যাডমিটেন্সটা কি? অ্যাডমিটেন্সটা হচ্ছে একটি এসি সার্কিটের প্রতি একক ভোল্টের যেই আমার কারেন্ট থাকবে, এসি সার্কিটের প্রতি একক ভোল্টে যে কারেন্টটা থাকবে সেই কারেন্টটাই হচ্ছে আমার অ্যাডমিটেন্স। আর সেই কারেন্টের যেটা আনুভূমিক উপাংশ সেটি হচ্ছে জি, আর সেই কারেন্টের যেটা উলম্ব উপাংশ সেটা হচ্ছে আমার বি। ওকে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো কিনা জাস্ট আমাকে একটু কমেন্ট করবা। যদি এতটুকু বুঝতে থাকো, এইটুকু কনসেপ্ট যদি তোমরা বুঝো, তাহলে আমরা এটা খুব সহজেই সলভ করতে পারবো। দেখো, আমরা শুরু করি। হ্যাঁ, শুরুতেই আমরা ইন্ডাকটিভ শাখার অ্যাডমিটেন্স বের করব। কি বের করব? অ্যাডমিটেন্স বের করব। অ্যাডমিটেন্সকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, এবং যেহেতু এটা ইন্ডাকটিভ শাখা সেহেতু আমরা এখানে ওয়াই এল দিব। হ্যাঁ, ওয়াই এল ইকুয়াল টু 1/z এল। প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে 1/z এল? কিছুক্ষণ আগেই বললাম যে অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের বিপরীত। ওকে ফাইন, এবার আসো, এবার হচ্ছে খেয়াল করো 1/z এল। জেড মানে কি? ইম্পিডেন্স। আর ইম্পিডেন্সের ফর্মুলা কি? ইম্পিডেন্সের ফর্মুলা হচ্ছে আর প্লাস জে এক্স এল। যেহেতু এটা ইন্ডাকটিভ শাখার ইম্পিডেন্স, দ্যাটস ওয়াই এখানে কি বসবে? আর প্লাস জে এক্স এল বসবে। এবার আসো আমরা এটাকে কি করব? আমরা এটাকে এবার হরের বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে গুণ করব। ঠিক আছে, তাহলে আমরা যদি হরের বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে গুণ করি তাহলে কি থাকবে? দেখো খেয়াল করো, আমরা উপরে লিখতে পারি আর মাইনাস জে এক্স এল, আর নিচে লিখতে পারি আর প্লাস জে এক্স এল ইন্টু আর মাইনাস জে এক্স এল, তাই তো? ওকে, এবার আসো, এবার হচ্ছে খেয়াল রাখো যে আমরা উপরে যা আছে সব ঠিক রাখি, আর মাইনাস জে এক্স এল। নিচে খেয়াল করো, নিচে হচ্ছে আমাদের একটা ফর্মুলা বসতেছে বা একটা সূত্র বসতেছে। সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো আমরা এখানে লিখতে পারি, দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার হবে জে এক্স এল তারপর স্কোয়ার। ওকে, এবার খেয়াল করো, এবার হচ্ছে আমরা উপরে আর মাইনাস জে এক্স এল লিখলাম, নিচে কি থাকতেছে দেখো, নিচে হচ্ছে আর স্কোয়ার মাইনাস জে এর উপর স্কোয়ার আছে এবং এক্সেল এর উপরেও কি আছে? স্কোয়ার আছে, তাই না? জে এর উপরেও স্কোয়ার আছে, এক্সেল এর উপরেও স্কোয়ার আছে। এই লাইনে খেয়াল করো, জে এর মান কত ভাইয়া? জেটা হচ্ছে আমার একটা অপারেটর যার মান হচ্ছে √(-1). তাহলে √(-1) এর উপর যদি স্কোয়ার দিয়ে দিই আমরা, যেহেতু এখানে জে এর উপরেও স্কোয়ারটা থাকবে এবং এক্সেল এর উপরেও থাকবে, তাহলে আমার এখানে মান দাঁড়াবে -1। ঠিক আছে,
তাহলে -1 যদি হয় তাহলে একটু খেয়াল রাখো, -1টা হলে ওই মাইনাসের সাথে আমার এখানে এক্সেল এর উপরে স্কোয়ার আছে না, তাহলে এক্সেল স্কোয়ার আর -1 যদি আমি গুণ করি তাহলে মাইনাস এক্সেল স্কোয়ার, আর মাইনাসের সাথে যদি আমাদের এইখানকার মাইনাসটা গুণ হয়ে যায় তাহলে কি হবে, প্লাস এক্সেল স্কোয়ার। বুঝছো তোমরা? এতটুকু বুঝছো? বুঝছো কিনা জাস্ট বলো তো আমাকে একটু। আচ্ছা দেখো, এবার আমরা যে কাজটা করব, এবার হচ্ছে আমরা খুব সুন্দরভাবে এই আর এর নিচে হরকে বসাবো, তারপর এই যে জে এর পর যে এক্সেল আছে এক্সেলের নিচে আমরা এই হরটাকে বসাই দিব। লবটাকে এক কথায় লবকে ভেঙে লিখবো, মানে লবের নিচে আমরা ভেঙে ভেঙে লিখবো। দেখো খেয়াল করো, প্রথমে আর এর নিচে আমরা কি লিখলাম, আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার লিখলাম, তাই না? তারপর খেয়াল করো, তারপর হচ্ছে মাইনাস উপরে এইখানে আমাদের কি লিখতে হবে, জে। জে লেখার পর তারপর উপরে থাকতেছে এক্সেল, নিচে থাকবে কি আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার। রাইট? ক্লিয়ার? ওকে, এবার আসো, এটাকে আমরা এতটুকুই রাখবো। হ্যাঁ, আরেকটা বিষয় তোমাদের মনে করাই দিব, এই যে আমি যে সমীকরণটা বের করছি না, এটা কার সমীকরণ বের করছি জানো? এটা হচ্ছে আমরা অ্যাডমিটেন্সের সমীকরণ বের করছি। কিন্তু অ্যাডমিটেন্সটা কি? অ্যাডমিটেন্সটা হচ্ছে দেখো ওয়াই এল, তাই না? এটা কি ওয়াই এল। তাহলে আমরা যে অ্যাডমিটেন্সের সমীকরণটা বের করলাম, অবশ্যই দরকার আছে কি কারণ, কারণ তো জানতে হবে যে কেন আমরা অ্যাডমিটেন্সের সমীকরণটা বের করলাম। দেখো, আমি কিছুক্ষণ আগে তোমাদের একটা অ্যাডমিটেন্সের ফর্মুলা দেখাইছিলাম। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে y ইজ ইকুয়াল টু জি মাইনাস জে বি। এই ফর্মুলাটা হচ্ছে ইন্ডাকটিভ শাখার ক্ষেত্রে, ইন্ডাকটিভ শাখার ক্ষেত্রে, হ্যাঁ এইটা, এই ফর্মুলাটা y ইজ ইকুয়াল টু জি মাইনাস জে বি। তো এইখানে হচ্ছে আমার একটু খেয়াল করো, এটা y ইকুয়াল উপরে আর ভাগ আর স্কোয়ার, খেয়াল করো আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার, তাই না? আচ্ছা একটু মনোযোগ দাও, মাইনাস জে ইন্টু এক্সেল ভাগ আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার, তাই কিনা বলো তো? তো এখানে খেয়াল করো, এই জি মানে কি জানো, এই যে এইটা, এইটা, এবং এই যে জের পরে যে বি আছে, এই বি কোনটা জানো? এই জের পরে এইটা হচ্ছে বি। খেয়াল করো, তাহলে এইটা হচ্ছে আমার জি আর এইটা হচ্ছে আমার বি। ওকে, জাস্ট এই সমীকরণের সাথে এই সমীকরণটা তুলনা করো, এতটুকুই, জাস্ট এতটুকু তুলনা করে মাথায় রাখো, আর কিচ্ছু না। এবার আসো, এবার আমরা ক্যাপাসিটিভ শাখার অ্যাডমিটেন্স বের করব। এটা তো আমাদের ইন্ডাকটিভ শাখার বের করছি, তাই না? এবার আমরা ক্যাপাসিটিভ শাখার বের করব। চলো তাহলে ক্যাপাসিটিভ শাখার অ্যাডমিটেন্স, ক্যাপাসিটিভ শাখার অ্যাডমিটেন্স কি হবে বলো তো? ওয়াই-সি ইকুয়াল 1 ভাগ জেড-সি, তাই না? লাইক অ্যাজ এই সমীকরণটার মতো হচ্ছে, সেম। ওকে, দেখো তাহলে, তাহলে আমরা এখানে লিখতে পারি, খেয়াল করো, যে ওয়াই-সি ইকুয়াল 1 ভাগ জেড-সি মানে কি? আচ্ছা তোমাদের কি ওই দিক পর্যন্ত দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। জেড-সি মানে কি? জেড-সি মানে হচ্ছে আর মাইনাস জে এক্স-সি, তাই না? আচ্ছা একটা বিষয় খেয়াল রাখো তো তোমরা, এই যে আরটা আমি লিখছি, আর এর সাথে কি এল আছে না? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আপনি তো এখানে আর এর সাথে চাইলে এলটাকে দিতে পারেন, মানে এই যে এখানে আর এল দিতে পারেন, এই জায়গাগুলোতে আর এর সাথে আমরা এল গুলোকে বসাতে পারি। এখন যদি তুমি না বসাও কোনো সমস্যা হবে না, যদি তুমি মনে করো যে আমার এই আর এর সাথে এলটা আমি দিতে ভুলে গেছি পরীক্ষায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে যদি দিয়ে দাও তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে, ঠিক আছে? এই আর এর সাথে তোমরা চাইলে এল দিয়ে দিবা, এই আর এর সাথে এলটা দিয়ে দিবা। ওকে, তাহলে দেখো এই আর এর সাথে কি বসবে? এই আর এর সাথে আমার
সি বসবে, আর সি বসবে, এই যে আমরা সি দিয়ে দিলাম। এবার খেয়াল করো, ওয়াই সি ইকুয়াল, আমরা হরের বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে হরের বিপরীত চিহ্ন দ্বারা যদি লব এবং হরকে গুণ করি, খেয়াল করো, তাহলে আর সি প্লাস জে এক্স সি ভাগ আর সি প্লাস জে এক্স সি ইন্টু আর সি মাইনাস জে এক্স সি। বোঝা যাচ্ছে? এবার আসো, ওয়াই সি ইকুয়াল কি লিখতে পারবো আমরা, উপরে আর সি প্লাস জে এক্স সি লিখলাম, নিচে দেখো খেয়াল করো সূত্র অ্যাপ্লাই হচ্ছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমরা আগের যে সূত্র দেখতে, এখানে দেখো খেয়াল করো, আর এল প্লাস জে এক্স এল আর এল মাইনাস জে এক্স এল, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে, তাই না? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি বলতো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে যে এ স্কোয়ার মাইনাস জে এক্স সি, তারপর কি হবে? এ স্কোয়ার হবে। ওকে, আচ্ছা এবার আসো, ওয়াই সি ইকুয়াল, আচ্ছা এই লাইনটাকে আমরা এবার কি করব দেখো তো, এই লাইন থেকে এই লাইনে আমরা যে কাজটা করছি, অর্থাৎ জে এর উপরেও স্কয়ার করছি, এক্স এল এর উপরেও স্কয়ার করছি, তাহলে এখানে কি হবে? জে এর উপরেও স্কয়ার হবে, এক্স সি এর উপরেও স্কয়ার হবে। যদি জে এর উপরে স্কয়ার হয় তার মান হবে -1, এক্স এল এর উপর এক্স সি এর উপর স্কয়ার যদি হয় তাহলে এক্স সি স্কয়ার হচ্ছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি, দেখো উপরে থাকতেছে আমার আর সি প্লাস জে এক্স সি, আর নিচে থাকবে আর সি স্কয়ার। এখানে আমার জে এর মান যদি -1 হয় আর সামনে যদি মাইনাস থাকে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। তাহলে প্লাস এক্স সি স্কয়ার। এতটুকু তোমরা বুঝছো? এবাদুল হক রাতুল বলছো, স্যার আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স 1 এর মেগা ক্লাস কবে শুরু করবেন? খুব শীঘ্রই শুরু করব। আচ্ছা দেখো, তো এবার আমরা যে কাজটা করব, এবার হচ্ছে এই যে লবের মধ্যে আরসি নিচেও, আরসি এর নিচেও আমরা এটাকে ভেঙে দিব, এক্স এর নিচেও এটাকে আমরা ভেঙে দিব। যদি ভেঙে দেই তাহলে কি হবে দেখো, ওয়াই সি ইকুয়াল আর সি ভাগ আর সি স্কোয়ার প্লাস এক্স সি স্কোয়ার প্লাস জে এক্স সি ভাগ আর সি স্কোয়ার প্লাস এক্স সি স্কোয়ার। নিচে থেকে কি দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা এবার খেয়াল করো, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে y ইজ ইকুয়াল টু জি মাইনাস জে বি, এইটা হচ্ছে ইন্ডাকটিভ শাখার অ্যাডমিটেন্স। যদি আমি এখানে প্লাস করে দিই না, তাহলে কি হবে জানো? ক্যাপাসিটিভ শাখার অ্যাডমিটেন্স। তাহলে দেখো এই সমীকরণের সাথে আমার এই সমীকরণটা মিলছে কিনা। y মানে কি? y মানে হচ্ছে আমার অ্যাডমিটেন্স। g মানে কি? g মানে হচ্ছে এখানে আরসি ভাগ আরসি স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার প্লাস জে আছে, এই যে জে আছে, তারপর দেখো কি বি কোথায়, এই যে বি, এক্সি ভাগ আরসি স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। ওকে, আচ্ছা এবার আসো, এবার হচ্ছে সার্কিটটা মিশাই দিই, সার্কিটটা লাগতেছে না, হ্যাঁ সার্কিটটা মিশাই দিই। খেয়াল রাখো যে রেজোন্যান্স প্যারালাল সার্কিটের সূত্র মতে বা শর্ত মতে, রেজোন্যান্স প্যারালাল প্যারালাল সার্কিটের শর্ত মতে, আচ্ছা রেজোন্যান্স প্যারালাল সার্কিটের আসলে
শর্তটা কি আমরা জানি? দেখো তো শর্ত মতে কি লেখা যায়। শর্ত মতে অ্যাডমিটেন্স এর অ্যাডমিটেন্স এর অ্যাডমিটেন্স এর উলম্ব উপাংশের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। খেয়াল করো, রেজোন্যান্স প্যারালাল সার্কিটের শর্ত মতে অ্যাডমিটেন্সের উলম্ব উপাংশের বীজগাণিতিক যোগফল কি হবে? শূন্য হবে। তাহলে উলম্ব উপাংশ সমূহ কোথায় আছে? আচ্ছা, আমরা এখানে একটা জিনিস লিখতে পারি যে অ্যাডমিটেন্সের উলম্ব উপাংশ সমূহের বা উলম্ব উপাংশ গুলোর, এই কথাটা লিখতে পারি, যেহেতু এখানে আমাদের উলম্ব উপাংশ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। ওকে, তাহলে বীজগাণিতিক যোগফল যদি শূন্য হয় তাহলে খেয়াল রাখো, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কোন শাখা? এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ শাখা। ইন্ডাকটিভ শাখার উলম্ব উপাংশ কোনটা ছিল? এটা না, আমি বলছিলাম, বারবার বলছিলাম যে ইন্ডাকটিভ শাখার উলম্ব উপাংশ হচ্ছে আমাদের এই যে এই মানটা। ঠিক আছে, এটা কিসের মান? এটা হচ্ছে আমার বি এর মান, মনে পড়ে? বি। আর এইটা হচ্ছে আমার জি এর মান, মনে আছে না ভুলে গেছো? দেখো, তাহলে এই বিটা হচ্ছে উলম্ব উপাংশ, সাথে করে মাইনাসটা আমাদের নিতে হবে, মনে রাখবা, সাথে করে কি নিতে হবে? মাইনাসটাকেও নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং মাইনাস এক্সএল ভাগ আর এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তারপর দেখো প্লাস, এবার এইখানে খেয়াল করো, এইটা কি? এইটা হচ্ছে আমার কিসের মান? বি এর মান, তাই না? তাহলে এই বিটা হচ্ছে উলম্ব উপাংশ, তাহলে আমরা লিখতে পারি এক্সি ভাগ আর এল স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার, আর সি স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল কি হবে? ইকুয়াল হবে 0, যেহেতু আমরা এখানে বলছি যে অ্যাডমিটেন্সের উলম্ব উপাংশ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হবে, শূন্য করছি। ওকে, এবার আসো, এবার আমরা মাইনাস এক্স এলটাকে এদিকে রাখলাম, আর এল স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার, এবার সমানের ওদিকে এটাকে নিয়ে যাও, নিয়ে গেলে কি হবে? মাইনাস এক্সি ভাগ আর সি স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। এবার আমরা এটাকে মিশাই দিই, এটা লাগবে না আর। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? আমাকে একটু বলো তো। নাফিস আহমেদ বলছো ভাই একটু জুম করেন। আচ্ছা ঠিক আছে, আমি জুম করে নিচ্ছি। তবে তোমরা এতটুকু বুঝছো কিনা আমার একটু বলো জাস্ট। ওকে, আকাশ কুমারের বলছো ভাইয়া একবারে বিএল ইজ ইকুয়াল টু বিসি লেখা যায় না?
হ্যাঁ, লেখা যাবে না কেন? কিন্তু লেখা তো যাবে, কিন্তু আসলে মানে আমাদের সংজ্ঞা ডেফিনিশনটা হচ্ছে আমাদের এডমিটেন্স এডমিটেন্সের যে উলম্ব উপাংশ থাকবে সেই উলম্ব উপাংশর বীজগাণিতিক যোগফল হবে 0। তো মাথায় রাখো যে বীজগাণিতিক যোগফল 0 হলে আমাদের এক্স মানে এখানে যে এক্সএল ইকুয়াল এক্সি, এটা অটোমেটিক, মানে এখানে আমাদের যে বি মান আছে মাইনাসের মান, আর এখানে যে এক্সি এর মান, এটা অটোমেটিক ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা এখানে এই যে মাইনাস মাইনাস কেটে দিচ্ছি। হ্যাঁ, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস যদি কেটে চলে যায় তাহলে কি থাকে? শুধুমাত্র এটা থাকতেছে। এবার আসো, এবার খেয়াল করো, এবার হচ্ছে আমরা এক্সএল এর মান কি লিখতে পারি? 2π/f(l) লিখতে পারি, তাই না? এক্সএল এর মানটা লিখলাম, আর এল স্কোয়ার লিখলাম। এক্সএল এর মান এখানে কি লেখা যায়? 2π/f(l) লেখা যায়, তারপর কি স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। এবার আসো ইকুয়াল, উপরে এক্সি এর মান কি লেখা যায়? এক্সি এর মান লেখা যায় 1/2π/fc। নিচে দেখো, নিচে হচ্ছে আরসি লেখা যাচ্ছে, যে আরসি স্কোয়ার প্লাস এক্সি এর মান কি লেখা যায়? এক্সি এর মান হচ্ছে 1/2π/fc, তারপর কি স্কোয়ার, তাই না? একটু মনোযোগ দাও, দেখবা যে এটা খুবই ইজি লাগবে তোমাদের কাছে। খেয়াল করো, এবার এবার হচ্ছে আমাদের উপরে 2π/f(l), নিচে থাকতেছে আর এল স্কোয়ার প্লাস 2π/f(l) এর উপরে স্কোয়ার, মানে কি বলতো? 2 এর উপর স্কোয়ার দিলে 4, পাই এর উপর স্কোয়ার দিলে হচ্ছে পাই স্কোয়ার, এফ এর উপর স্কোয়ার দিলে এফ স্কোয়ার, এল এর উপর স্কোয়ার দিলে এল স্কোয়ার ইকুয়াল। আচ্ছা, আগে উপরে যা আছে তাই রাখো, 1/2π/fc। নিচে খেয়াল করো, নিচে হচ্ছে আর সি স্কোয়ার প্লাস, এই জায়গাটার মধ্যে খেয়াল করো, এখানে কি বলছে? এখানে হচ্ছে 1 এর উপরে স্কোয়ার হচ্ছে, মানে 1 এর উপরে স্কোয়ার দিলে 1ই হয়। নিচে 4π² এফ স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে, তাই না? ওকে, এবার খেয়াল করো, এখানে 2π/f(l) ঠিক রাখো, আর এল স্কোয়ার প্লাস 4π² এফ স্কোয়ার এল স্কোয়ার ইকুয়াল। দেখো এখানে কি করা যাচ্ছে, এখানে উপরে যা আছে তাই রাখো, উপরে যা আছে তাই ঠিক রাখো, 2π/fc ঠিক রাখলাম। হ্যাঁ, নিচে কি করে দেখো, নিচে হচ্ছে আমরা চাইলে কিন্তু লসাগু করতে পারি। লসাগু করলে কি থাকবে? 4π² এফ স্কোয়ার সি স্কোয়ার। আর এখানে যদি লসাগু করি, মানে গুণ করে দেই, আর সি স্কোয়ার সাথে গুণ করি লসাগুর নিয়ম অনুসারে। হ্যাঁ, 4π² এফ স্কোয়ার সি স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করে দিলাম, লসাগুর যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আর সির সাথে গুণ করে দিলাম। এবার খেয়াল করো, প্লাস এবার এটার সাথে এটা ভাগ করলে হবে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হবে। এতটুকু বুঝছো কিনা জাস্ট আমাকে একটু জানাবা। আচ্ছা, তারপর দেখো এখানে দেখো 2π/fl ঠিক রাখলাম। হ্যাঁ, এখানে হচ্ছে আর এল স্কোয়ার প্লাস 4π² এফ স্কোয়ার এল স্কোয়ার। এদিকে আসো তো, এদিকে কি বলছে দেখো, এই যে উপরে একটা ভাগ অবস্থায় আছে, আবার নিচেও একটা ভাগ অবস্থায় আছে, তাহলে কি এটাকে উল্টায় দেওয়া যায় না? উপরে থাকে হচ্ছে 1/2π/fc, তারপর হচ্ছে ইনটু, উল্টায় দিলে উপরে চলে যাবে 4π² এফ স্কোয়ার সি স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে 4π² এফ স্কোয়ার সি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস 1। দেখো, আচ্ছা, আমরা নিচে যাচ্ছি না। হ্যাঁ, আমরা নিচে যাব না, নিচে আর যাব না, এখান থেকে ডিরেক্ট আমরা চলে আসব এই লাইনে। ঠিক আছে, এই লাইন থেকে এই লাইনে চলে আসব। দেখো এবার এখানে আমার কি করা যাচ্ছে দেখো তো, এই যে 4 কে 2 দ্বারা কাটা যায়, তাহলে 2 থাকতেছে, পাই স্কোয়ার কে পাই দ্বারা কাটা যাচ্ছে,
তারপর হচ্ছে এফ স্কোয়ার কে এফ দ্বারা কেটে দেওয়া যাচ্ছে, সি স্কোয়ার কে সি দ্বারা কেটে দেওয়া যাচ্ছে। তাহলে কি থাকতেছে? তাহলে আমাদের থাকতেছে, খেয়াল রাখো, যে 2 পাই এফ এল ভাগ আর এল স্কোয়ার প্লাস 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার। ওকে, এবং ইকুয়াল দিলে কি হচ্ছে দেখো, তাহলে আমার থাকতেছে উপরে 2 পাই এফ সি, তাই না? আর নিচে থাকতেছে 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস ওয়ান। এই তো দেখো, এবার হচ্ছে আমরা এই যে 2 পাই এফ এল, এখানে 2 পাই এফ সি আছে, তাই না? একটু বুদ্ধি খাটাও দেখি কি করা যাচ্ছে। এই 2 কেটে দেওয়া যায়, পাই পাই কেটে দেওয়া যায়, এফ এফ কেটে দেওয়া যায়, তাহলে কি থাকে? উপরে থাকে এল, নিচে থাকে আর এল স্কোয়ার প্লাস 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার ইকুয়াল, উপরে কি লেখা যাচ্ছে এখানে, সি ভাগ 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস 1। ওকে, এবার দেখো তো আমরা কি করতে পারি, আড়াআড়ি গুণ করতে পারি, তাই না? আড়াআড়ি গুণ করি, প্রথমে এটার সাথে এটা গুণ করি, তারপর এটার সাথে এটা গুণ করি। তাহলে আড়াআড়ি গুণ করলে কি হবে, 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি স্কোয়ার আর সি স্কোয়ার এল প্লাস, এই যে প্লাস, এবার 1 দিয়ে এল কে গুণ করো, শুধুমাত্র এল থাকবে, তাই না? এবার আসো ইকুয়াল, এটাকে আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে হবে আর এল স্কোয়ার সি প্লাস 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার সি। এটা কি করলাম, প্রথমে সি দিয়া এই আর এল কে গুণ করলাম, তাই না? প্রথমে সি দিয়ে আর এল কে গুণ করলাম, তারপর আবার এই যে 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ারের সাথে এই সিটাকে গুণ করছি। এবার আসো, এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে, এখানে 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি স্কোয়ার আর সি স্কোয়ারটাকে রাখলাম, আর সি স্কোয়ার এল, এই এতটুকু অংশকে রাখলাম। হ্যাঁ, এই প্লাস এলটাকে একটু অপেক্ষা, মানে একটু সাইডে রাখো, মানে একটু হাতে ধরে রাখো। হ্যাঁ, প্লাস এল মনে রাখবা যে প্লাস এল ছিল এখানে। এই যে এখানে আর এল স্কোয়ার সি, এটাকেও একটু সাইলেন্ট রাখো বা একটু ধরে রাখো হাতের মধ্যে। এই যে এদিকে যে প্লাস 4 আর স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার সি, এটাকে সমানের দিকে নিয়ে আসো। সমানের দিকে নিয়ে এসে কি হবে, মাইনাস 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এল স্কোয়ার সি, এটা হচ্ছে, তাই না? আর এদিকে আমার কি থাকতেছে বলো দেখি, এই যে আর এল স্কোয়ার সি মাইনাস এই এলটাকে প্লাস অবস্থায় আছে, সমানের দিকে নিয়ে যাও, মাইনাস হয়ে যাবে। তাহলে এবার খেয়াল করো এখানে কি হচ্ছে, আমরা কমন নিতে পারি। আচ্ছা, তোমরা কি বুঝতেছো আমি যে করাই যাচ্ছি, তোমরা কি বুঝতেছো? একটু বলো তো আমাকে যে বুঝতেছো কিনা, নাকি হুদাই শুধু দেখে যাচ্ছ? এখানে খেয়াল করতে করা যাচ্ছে, এখানে আমরা চাইলে কিন্তু কমন নিতে পারি। কিভাবে কমন নেওয়া যায় দেখো, আমরা চাইলে কিন্তু 4 কে কমন নিতে পারি, পাই স্কোয়ারটাকে কমন নিতে পারি, এফ স্কোয়ারকে কমন নিতে পারি। আর কি কমন নেওয়া যায়, এখানে সি স্কোয়ার আছে, এখানে সি আছে, তার মানে আমরা সি টা কমন নিতে পারি। এখানে এল আছে, এখানে কি আছে, এখানে হচ্ছে এল স্কোয়ার আছে, তার মানে আমরা একটা এল কে কমন নিতে পারি, তাই না? তাহলে কমন নেওয়ার পর কি থাকতেছে দেখো তো, কমন নেওয়ার পর থাকতেছে আমাদের এখানে, কমন নেওয়ার পর এখানে আমার থাকতেছে আর সি স্কোয়ার সি, তাই না? দেখো এখান থেকে আমরা কি কমন নিয়েছি, দেখো এখান থেকে আমরা নিয়েছি 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি এল, তাহলে এখানে আমার আর সি স্কোয়ার থাকবে, আর সি স্কোয়ার থেকে সি কমন নিলে শুধুমাত্র সি থাকবে। এবার আসো খেয়াল করো এবার যে মাইনাস, এখান থেকে কি কমন যায়, 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার, এই দেখো এল স্কোয়ারের মধ্যে শুধুমাত্র একটা এল কমন যাবে, আর একটা এল থাকবে, আর সি স্কোয়ার সিটা যেটা এখানে আছে সি সি বাদ যাচ্ছে। এবার আসো ইকুয়াল, এখানে আমার আর এল স্কোয়ার সি মাইনাস এল। ওকে, এবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে,
4 পাই স্কোয়ার এফ স্কোয়ার সি এল। এই যে আর সি স্কোয়ার সি মাইনাস এল এখানে গুণ অবস্থায় আছে, এটাকে সমানের ওদিকে নিয়ে গিয়ে কি করে দেবো, ভাগ করে দিব। সমানের ওদিকে নিয়ে গিয়ে ভাগ করে দিব, তাহলে কি থাকতেছে আর এল স্কোয়ার সি মাইনাস এল, কিছু থাকবে আর সি স্কোয়ার সি মাইনাস এল। ওকে, এবার আসো, এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমরা যেহেতু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মান বের করছি, এখানে কার সমীকরণ বের করছি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সমীকরণ বের করছি, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি সমীকরণটা বের করতে হবে। ফ্রিকোয়েন্সি কোথায়, ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে। তাহলে এখানে তুমি ফ্রিকোয়েন্সিটাকে রাখো, ফ্রিকোয়েন্সিটাকে রেখে বাকিগুলোকে সমানের ওদিকে গিয়ে ভাগ করে দাও। তাহলে ফ্রিকোয়েন্সিটাকে এখানে রেখে দিলাম, দেখো এই যে ফ্রিকোয়েন্সিটাকে আমরা এখানে রেখে দেই, ফ্রিকোয়েন্সিকে রাখলাম, তাহলে বাকিটাকে সমানের দিকে নিয়ে গিয়ে ভাগ করে দিচ্ছি। এটাকে আমি এদিকে বড় করে লিখি, ওইটা ভালো হবে। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমি এটা মিশাই দেই। মিশাই দিব। ওকে, এবার আমরা এখানে এফটাকে রাখবো। দেখো এফ স্কোয়ারটাকে রাখলাম, এফ স্কোয়ার রেখে বাকিগুলোকে ভাগ করে দিব। উপরে থাকবে আমার এইটা, তাই না, আর এল স্কোয়ার সি মাইনাস এল ভাগ আর সি স্কোয়ার সি মাইনাস এল। এবার ভাগ হবে কে, ভাগ হবে 4 পাই স্কোয়ার সি এল, তাই না, 4 পাই স্কোয়ার সি এল। এবার আসো, এবার হচ্ছে এখানে এফ স্কোয়ারটাকে ঠিক রাখো। আমরা যদি এটাকে উল্টাই দেই, এর নিচে মনে মনে ধরো একটা ওয়ান আছে, তাই না, একটা নিচে ওয়ান থাকবে, তাহলে এটাকে যদি আমরা উল্টাই দেই, এখানে থাকবে হচ্ছে একটু সাদায় লিখি, দেখো একটু সাদায় লিখতেছি, দেখো খেয়াল করো, আমরা একটু সাদা যদি লিখি তাহলে থাকবে হচ্ছে উপরে ওয়ান, নিচে থাকবে হচ্ছে 4 পাই স্কোয়ার সি এল বা এল সি, সি এল বা এল সি, তাই না, ইনটু এখানে থাকবে হচ্ছে আমাদের আর এল স্কোয়ার সি মাইনাস এল, নিচে থাকবে হচ্ছে আর সি স্কোয়ার সি মাইনাস এল। তাহলে অতএব আমরা চাইলে কিন্তু একবারেই এফ এর উপরে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারটাকে সমানের ওদিকে নিয়ে গিয়ে কি করে দেবো, রুট করে দিব। তাহলে এফ ইজ ইকুয়াল টু রুট ওভার পুরোটার উপরে রুট হবে, হ্যাঁ পুরোটার উপরে রুট হবে, যদি পুরোটার উপরে রুট হয় তাহলে হচ্ছে দেখো 4 পাই স্কোয়ার এল সি ইন্টু আর এল স্কোয়ার সি মাইনাস এল, নিচে হচ্ছে আর সি স্কোয়ার সি মাইনাস এল। তাহলে খেয়াল করো, অতএব এফ, এফটা কি, এফটা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, অতএব এফ ইকুয়াল আমরা এই রুটটাকে ভেঙে লিখতে পারি। প্রথমে হচ্ছে আমরা এটার নিচে এইটার উপরে ভাগ করে দিব, দেন হচ্ছে আমরা এটার উপরেও ভাগ করে দিব। তাহলে দুইটার উপরে ভাগ করে দিচ্ছি, তাহলে প্রথমে যদি এটার উপরে ভাগ করে দেই তাহলে কি থাকবে, ওয়ানের উপরে রুট দিলে ওয়ানই হয়, আর নিচে দেখো 4 এর উপরে রুট দিলে হবে 2, পাই স্কোয়ার উপরে রুট দিলে হবে স্কোয়ার, পাই কেটে যাবে, সরি স্কোয়ার রুট কেটে যাবে, স্কোয়ার রুট কেটে গেলে থাকবে পাই আর রুট ওভার এল সি, আর ইনটু দেখো রুট ওভার কি থাকবে, এই যে আর এল স্কোয়ার মাইনাস আর এল স্কোয়ার সি মাইনাস এল ভাগ আর সি স্কোয়ার সি মাইনাস এল। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বা প্রমাণিত, প্রমাণিত। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো, শেষ, এতটুকু হচ্ছে অ্যান্সার। আমি যে করাইতে যে সময়টা নিয়েছিলি, মানে আমি করাতে যে সময়টা নিয়েছি, যেহেতু তোমাদের বুঝাচ্ছি একটু সময় তো লাগবেই, আর তোমরা যখন করবা এই সময়টা লাগবে না, আমি তোমাদেরকে বুঝে বুঝে করাচ্ছি। এখন আমাকে যদি তোমরা বলো যে ভাইয়া এটা আপনি কত দ্রুত করা দিতে পারবেন, আমি তোমাদের বলবো যে এটা আমি চাইলে সর্বোচ্চ
3 থেকে 4 মিনিট, 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা শেষ করতে পারবো খাতায় লিখে সুন্দরভাবে, সবকিছু ঠিকঠাক থাকবে। হ্যাঁ, কিন্তু এখন তুমি যদি ভাবো যে ভাইয়া আমি কি পারবো 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করতে, তুমি আমার থেকে আরো কম সময়ের মধ্যে শেষ করতে পারবা, তুমি চাইলে 2 মিনিটে শেষ করতে পারবা। শুধু তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস লাগবে এবং চর্চা করতে হবে। তুমি তোমার কনফিডেন্স লেভেলটাকে একটু বাড়ায় নাও, প্লাস চর্চা করো, দেখবা তুমি আমার থেকেও কম সময়ের মধ্যে তুমি চাইলে কিন্তু পুরো প্রমাণটা করতে পারবা। এবং এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট 100% পরীক্ষা আসার জন্য। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রমাণ একটা। ঠিক আছে, আচ্ছা, তোমাদের যে কথা ছিল, তোমাদের যে আমি শপথ নিয়েছিলাম, তোমরা সেই অনুযায়ী আমার কথা রাখো নাই। তোমরা এখন ক্লাসে ছিলা তখন 40 জন, এখন হয়ে গেছে 28 জন। তো এইভাবে তো আর ক্লাস নেওয়া যায় না। তোমরা যদি মানে তোমরা যদি আমার ক্লাসে থাকো, যদি আমার কথা বোঝো, তাহলে না হয় আমি কন্টিনিউ করব, তাই না? অনেক সময় দেখা যায় আমি মনে হয় তোমাদের কি পড়াচ্ছি না পড়াচ্ছি তোমরা মনে হয় অত বুঝো না আমার কথা না বুঝে যার কারণে তুমি ক্লাসে থাকো না, তোমার মনোযোগ থাকে না, তাই না? তো যদি আমার কথা না বুঝো, যদি তোমার মনোযোগ না থাকে, তাহলে তো আমার ক্লাস নেওয়া বৃথা, আমার বেকার ক্লাস নেওয়া হচ্ছে, তাই না? সো আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা নিজেদেরকে প্রস্তুত করো, দেখি আগামীতে আরো কোনো মেগা লাইভ ক্লাস নেওয়া যায় কিনা। এবং তোমাদের আরেকটি বিষয় জানায় রাখি, যারা এই মুহূর্তে 4র্থ সেমিস্টারে ভর্তি হবে তারা আমাদের সকল মেগা ক্লাসগুলো পেয়ে যাবে আমাদের পেইড কোর্স থেকে। সেই সাথে পাবে 3য় সেমিস্টারের সকল সাবজেক্টের একদম শর্টলি সাজেশন। সো আর দেরি করো না, যারা এখনো ভর্তি হওনি 4র্থ সেমিস্টারে ভর্তি কনফার্ম করে নাও। 4র্থ সেমিস্টারের আরো বড় ধামাকা ক্লাসগুলো থাকতেছে ঠিক 4র্থ পর্বে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।